কি হয়েছে? এভাবে চেঁচামেচি করছিস কেন? কিচেন থেকে বের হতে হতে বলল সায়নীর মা। পাশে তাকাতেই একটা অচেনা ছেলেকে দেখে একবার সায়নী তো একবার ছেলেটার দিকে তাকায়। মায়ের কণ্ঠ শুনে মায়ের দিকে তাকালে যা বোঝার বোঝা যায়। আম্মু, ইনি হলো অভি, আমাদের ভার্সিটিতেই পড়ে। আসার সময় বাস পাচ্ছিলাম না তাই। আর কিছু বলতে হলো না সায়নীর, তার মা যা বোঝার বুঝে গেছে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়িয়ে আছো কেন? বসো। হাসি মুখে সালামের জবাব দিয়ে অভিকে বসতে বলে আবার কিচেনে ছুটে গেল সায়নীর মা। তোমার মা এত শান্তশিষ্ট আর তুমি এত ঝগড়াটে হলে কি করে? অভি ছবি। চোখে মুখে রাগী ভাব নিয়ে বলল সায়নী। এরই মাঝে সায়নীর মা চা আর কিছু নাস্তা নিয়ে চলে আসে। তোমাকে ধন্যবাদ আমার এই গেদি মেয়েকে নিয়ে আসার জন্য। অভি থেকে চা এগিয়ে দিতে দিতে বলল সায়নীর মা। অভি একবার সায়নীর দিকে তাকিয়ে চা নিয়ে নিল। সবাই ব্রেকফাস্ট টেবিলে আসো। রাহাত কোথায়? সকালে সবাই খেতে বসেছিল, কিন্তু রাহাতকে দেখতে না পেয়ে প্রশ্ন করলো মিথিলার বাবা মিস্টার আদনান শেখ। রাহাত ভাইয়া ভোর সকালেই চলে গেছে। মন খারাপ করে বলল মিথিলা। চলে গেছে মানে? আমাদের সাথে একবার দেখা না করে চলে গেল এভাবে? মিস্টার আদনান শেখের পাশ থেকে বলল মিসেস তনয়া শেখ। চলে গেছে। আমি বলেছিলাম তোমাদের সাথে দেখা করে যেতে, কিন্তু বললো জরুরি কাজ পড়ে গেছে, তাই এখনই চলে যেতে হবে। আবার আসুক, তারপর বোঝাবো কবি মায়ের থেকে কাজ বেশি বড় হয়ে গেল, তাই না? অভিমান নিয়ে কথাগুলো বলে চুপচাপ খেতে লাগলো সবাই। মিথিলা ফজরের নামাজ আদায় করে কিছু সময় কোরআন তিলাওয়াত করে। ঘুম আসছিল না বলে ভাবলে একটা উপন্যাস পড়া যাবে, কিন্তু খালি মুখে উপন্যাস পড়া মানে লবণ ছাড়া তরকারি মনে হয়। তাই রুম থেকে বের হয়ে কিচেনে যাওয়ার জন্য অগ্রসর হতেই রাহাতের সাথে দেখা হয়ে যায়। রাহাতকে লাগেজ নিয়ে বের হতে দেখে বেশ অবাক হয়ে যায়। ভাইয়া, তুমি এই ভোর সকালে ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? অবাক হয়ে রাহাতকে প্রশ্ন করলো মিথিলা। আমি চলে যাচ্ছি। ফুপিমাকে বুঝিয়ে বলিস আর ছয়ানার খেয়াল রাখিস। কিন্তু ভাইয়া, তোমার তো আরো কিছুদিন থাকার কথা ছিল, তাহলে তুমি এইভাবে চলে যাচ্ছ কেন? তাও একটাবার কারোর সাথে দেখা না করি। মিথিলা প্রশ্ন করতেই ইতস্তত করে অহনার সাথে রাহাতের করা কাজের কথা বলে দেয়। তুমি এটা নিয়ে এভাবে চলে যাচ্ছ ভাইয়া? একবার অহনার সাথে কথা বলে দেখতে তো পারতে। তুমি সেই কাজ না করে এভাবে পালিয়ে চলে যাবে? আমি চাই না আমাকে দেখে আমার ছয়ানা অস্বস্তি বোধ করুক, তার মনের মাঝে আমার জন্য ঘৃণা জন্ম নিক। তুই প্লিজ এই দিকটা সামলে নিস। কথাটা বলে রাহাত চলে গেল, আর রাহাতের যাওয়ার পানে তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলে কিচেনে চলে গেল। আমি খুব করে সরি ছয়ানা, আমি ইচ্ছা করে এমন করিনি। আমি বুঝতে পারিনি তখন আমার কি হয়েছিল। আমি তোমার চোখে আমার জন্য ঘৃণা দেখতে পারবো না ছয়ানা। আমি আবারও তোমার ঘুমের সুযোগ নিয়েছি ছয়ানা। চলে যাওয়ার আগে তোমার ওই ললাটে একটু অধারগুলো স্পর্শ করছি। খুব অন্যায় করে ফেলেছি ছয়ানা, কিন্তু নিজের এই ইচ্ছাকে দমিয়ে রাখতে পারিনি, তাই এই কাজটি করে ফেলেছি। ক্ষমা করে দিয়ে ছয়ানা। তোমার করলার জুস। লেখাটা পড়ে কাগজটা খুব সুন্দর করে ভাঁজ করে বইয়ের ভিতরে রেখে বাইরে চলে গেল অহনা। নাস্তার টেবিলে মার রাহাতের চলে যাওয়া নিয়ে হাই হুতাশ করলেও সেদিকে কান না দিয়ে কোনো রকম নাস্তা করে চলে যায় নিজের রুমে। চলে গেল অহনা। রাহাতের চলে যাওয়ার পেছনে কোনো কাজ নয়, বরং সে নিজেই আছে বলে মনে মনে মেনে নিল। এই মানুষটা থেকেও শান্তি দেয়নি, এখন চলে গিয়েও অস্থিরতার মাঝে ফেলে গেল। কথাটা বলে পরের টেবিলে বসে পড়ল। যদি আর একদিন আপনার দেখা পাই তাহলে আপনার খবর আছে। আনমনা হয়ে টেবিল থেকে বই নিতে গেলেই কিছু বই নিচে পড়ে যায়, যেটা দেখে বিরক্তিতে কপাল কুঁচকে যায়। উফ, আজকে সব কিছু হতে হচ্ছে, আমার মাথা খারাপ হয়ে গেল। ফুলারে বসে বসে বইগুলো তুলতে তুলতে বিরক্তি নিয়ে কথাগুলো বলল অহনা। বই তুলতে গেলেই একটা রঙিন ভাঁজ করা কাগজ দেখতে পেলে এক হাত দিয়ে বইগুলো কোনো রকম টেবিলে রেখে অন্য হাত দিয়ে কাগজটা হাতে নিয়ে নেয়। কাগজটা একবার ভালো করে দেখে, কিছু বুঝতে না পেরে টেবিলে বসতে বসতে কাগজটা খুলে দেখে। কাগজটা খোলা মাত্রই তার বুঝতে বাকি রইল না এটা রাহাতের হাতে লেখা। কাগজটা পড়ে মনের ধারণাটাই ঠিক হলো, রাহাত কোনো কাজের জন্য না, তার জন্য চলে গেছে।
তার যেন কোনো সমস্যা না হয়, কোনো রকম অস্বস্তিতে পড়তে না হয়, সেই জন্য চলে গেছে। এইসব কথা ভেবে মুহূর্তের মাঝে মনের মাঝে একটা ভালো লাগে খেলে গেল। আপনি বড্ড অদ্ভুত রাহাত ভাই। আমাকে অস্বস্তির হাত থেকে রক্ষা করতে আপনি এভাবে চলে গেলেন? তো এত যখন আমার কথা ভাবেন, তাহলে এভাবে কেন গেলেন আপনি? নিজের ভাবনার মাঝে হঠাৎ করেই মনে হলো রাহাত চলে যাওয়ার আগে মিথিলার সাথে দেখা হয়েছিল। রাহাত আবার মিথিলাকে সব কিছু বলে দেয়নি তো? বলতেই পারে, সব ভাই বোনদের মাঝে রাহাত আর মিথিলার বন্ডিং সব থেকে বেশি গাঢ়। যদি বলে দেয় তাহলে সে কি করে মিথিলার সামনে যাবে? অস্বস্তির হাত থেকে রক্ষা করতে গিয়ে সেই অস্বস্তির মাঝেই ফেলে দিয়ে গেল বেটা করলার জুস। কথাটা বলে কাগজটা ভাঁজ করে রেখে ওয়াশরুমে চলে গেল অহনা। সময় বহমান, সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না, সে তার নিজ গতিতে চলতে থাকে। সময়ের সাথে সাথে নতুন দিনের সূচনা শুরু হয়। কর্মমুখী মানুষজন ছুটে চলে কর্মস্থলে। নতুন ভোরের সাথে সাথে নতুন করে বেঁচে থাকার জন্য ছুটে চলে নিজ গন্তব্যে। সময়ের সাথে সাথে মিথিলা আর শ্রাবণের মাঝের সম্পর্কও সহজ হয়ে উঠেছে। আগে যেমন শ্রাবণকে দেখে পালাই পালাই করতো, এখন আর সেই কথা ভুলেও মনে হয় না। ফোনে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয় নির্দ্বিধায়। আপুই, তোমাকে আজকাল অনেক খুশি খুশি লাগে কেন গো? বুকে দুহাত গুজে দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে থেকে মিথিলাকে বলল অহনা। আমি তো সবসময়ই খুশি খুশি থাকি, তুই কি আজকে প্রথম দেখলি? চোখে কাজল দিতে দিতে অহনার প্রশ্নের উত্তর দিল মিথিলা। সেই তো আমিও জানি, কিন্তু ইদানিং তোমার কাছ থেকে কেমন জানি একটু বেশি খুশি খুশি লাগছে। এই আপুই, তুমি আবার পাগল টাগল হয়ে গেলে না তো? এই, তুই চুপ করবি ফাজিল মেয়ে। এখন দেখে বলতো আমাকে কেমন দেখাচ্ছে। কথাটা বলে অহনার দিকে ফিরে বলল মিথিলা। অহনা একটু ভালো করে মিথিলাকে দেখে বলল, খারাপ না, কিন্তু তুমি এই কয়েকদিনে শুকিয়ে কাঠ হয়ে গেছো। এখন শুধু তোমাকে পাটকাঠির মতো লাগছে। কথাটা বলে হেসে দিল অহনা, যেটা দেখে মিথিলা ভেঙচি কেটে হাতে ঘড়ি পড়তে পড়তে ব্যাগ নিয়ে বের হয়ে গেল ভার্সিটির উদ্দেশ্যে। তুমি আমাকে সেই দিন মিথ্যা কথা বলেছিলে কেন? হঠাৎ করে মিথিলাকে নিজের সামনে দেখে ভয় পেয়ে যায় সেই দিনের সেই মেয়েটা, সাথে মিথিলার প্রশ্নও ঘাবড়ে যায়। আজ বেশ কিছুদিন ধরে মেয়েটাকে খোঁজ করছিল মিথিলা, কিন্তু সেই দিন মেয়েটার নাম এবং ক্লাস জিজ্ঞেস করার আগেই চলে গিয়েছিল, তাই খুঁজে পেতে এত বেগ পেতে হলো। কি হলো, কথা বলছো না কেন? গলার গম্ভীরতা নিয়ে ফের প্রশ্ন করতে মেয়েটা চমকে ওঠে। আমি কোনো মিথ্যা কথা বলিনি। আপনাকে সেই দিন সত্যিই একজন ভাইয়া যেতে বলেছিল। আবার মিথ্যে কথা বলছো তুমি। আমি সেই দিন ওই ক্লাসের কাউকে পাইনি, কেউ ছিল না সেই ক্লাসে। তার মানে তো এটাই তুমি আমাকে মিথ্যে কথা বলেছিলে। শুধু মিথ্যে কথা নয়, তুমি আমাকে ওই ক্লাসে লক করে দিয়ে গেছিলে। আমি যদি এখন বলি তুমি আমাকে রুমে লক করে দিয়েছিলে, তখন কি হবে তুমি জানো? এবার মেয়েটা আরো বেশি করে ভয় পেয়ে গেল, সাথে বিচলিত হয়ে চারিদিকে তাকাতাকি করতে লাগলো। এবার যেন মেয়েটার কাছে বিরক্ত হয়ে গেল মিথিলা। মেয়েটাকে আরেকটু ভয় দেখাতেই তারা দিতে লাগলো, তুমি আমার সাথে প্রিন্সিপাল স্যারের কাছে চলো, আমি ওনার কাছে সবকিছু বলছি। কথাটা বলে মেয়েটার দিকে এগিয়ে যেতেই মেয়েটি ভয়ে ছিটিয়ে গেল। আমাকে প্লিজ কিছু বলবেন না আপু, আমি সত্যিই বলছি আমি কিছু জানতাম না। আমাকে শুধু বলা হয়েছিল আপনাকে ওই রুমে যেতে বলতে, আর কিচ্ছু না। তোমাকে কেউ একজন বলেছিল এটা বলতে? মিথিলার প্রশ্নে মেয়েটা শুধু উপনিস মাথা নাড়ে হ্যাঁ বোঝালো। এবার যেন মিথিলার কপালেও চিন্তার ভাঁজ পড়ে গেল। সে তো ভেবেছিল এই মেয়ে নিজে তাকে লক করে দিয়েছিল, কিন্তু এখন দেখছে সব উল্টো। ভাঁজ করা কপাল নেই আবার মিথিলা প্রশ্ন করলো, কে বলেছিল? চতুর্থ বর্ষের পিয়াদি। প্রিয়া? পিছন থেকে কেউ একজন প্রিয়ার নাম নিতেই চমকে উঠে পিছনে তাকাতেই ভুরু কুচকে অবস্থায় শ্রাবণকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। মেয়েটার সাথে সাথে মিথিলা নিজেও শ্রাবণকে দেখে ভয় পেয়ে যায়। মনে মনে ভাবতে লাগলো শ্রাবণ আবার সব কিছু শুনে নিল কিনা। আপনি এখানে কখন এসেছেন? শ্রাবণকে দেখে ভীত কণ্ঠে বলল মিথিলা। এইসব ছাড়ো, তুমি কি বলছিলে সেদিন প্রিয়া তোমাকে বলেছিল মিথিলাকে ওই ক্লাসে যেতে? শ্রাবণের কথা শুনে ফের মেয়েটা উপনিস মাথা নাড়াই হ্যাঁ বলল। ঠিক আছে, তুমি এখন যেতে পারো। আর একটা কথা শুনে রেখো, আর কখনো কারো কথা শুনে এমন কাজ করবে না।
মাথা দুলিয়ে সম্মতি দিতেই দ্রুত কদমে সেখান থেকে চলে গেল মেয়েটি। প্রিয়ার এত বড় সাহস হয় কি করে তোমাকে ওই ক্লাসে লক করে রাখার? আজকে আমি এই প্রিয়াকে কিছুতেই ছাড়বো না। মেয়েটা চলে যেতেই রাগে ফুঁসতে ফুঁসতে বলল শ্রাবণ। শ্রাবণকে এমন উত্তেজিত হতে দেখে ভয় পেয়ে যায় মিথিলা। এখন কিছু করতে গেলে আরও সমস্যা বাড়বে, তাই তাড়াতাড়ি শ্রাবণের সামনে গিয়ে দাঁড়ায়। শ্রাবণ, আপনি আগে মাথা ঠান্ডা করুন, এমন উত্তেজিত হবেন না। এখন কিছু করতে গেলে উল্টো সব কিছু নষ্ট হয়ে যাবে। আমাদের কাছে কোনো প্রমাণ নেই যেটা দিয়ে আমরা সত্যিটা প্রমাণ করতে পারবো। তোমার মাথা খারাপ হয়ে গেছে মিথিলা? এই মেয়েটা নিজেই তো একটা প্রমাণ, তাহলে আর কি প্রমাণ চাই? এটাই যথেষ্ট প্রমাণ নয় শ্রাবণ। প্রিয়া এইটা বলতেই পারে মেয়েটা তাকে ফাঁসানোর জন্য মিথ্যা কথা বলেছে, তখন কিন্তু মেয়েটার সমস্যা হবে শ্রাবণ। কিন্তু যেই আসল দোষী সে ঠিকই পার পেয়ে যাবে। কিন্তু প্রিয়া তোমার ক্ষতি করতে চেয়েছিল, বুঝতে পারছো তুমি? তোমার কিছু হয়ে গেলে তখন কি হতো বলতে পারো? শ্রাবণ, আমার দিকে তাকান, দেখুন আমি একদম সুস্থ আছি, আমার কিছু হয়নি, এই দেখুন। মিথিলার কথা শুনে কিছুটা শান্ত হয় শ্রাবণ। মিথিলার চোখের দিকে তাকিয়ে কিছু সময় নিজেকে সামলে নিয়ে মুচকি হেসে উঠল। আচ্ছা ঠিক আছে, এখন এসব রেখে চলো বাহিরে কোথাও গিয়ে ঘুরে আসি। ঠিক আছে চলুন, কিন্তু আমি আজকে সে আশ্রমে যেতে চাই। আগের মতো লজ্জা, অস্বস্তি, ইতস্ততবোধ কাজ করে না বলেই বিনা সংকোচে বলে দিল। মিথিলার এমন উচ্ছ্বাস দেখে ঠোঁটের হাসি বিস্তার করে। মাথা নাড়িয়ে সম্মতি দিতেই মিথিলা একে একে কথা বলতে বলতে বাইরে যেতে থাকে। আর মিথিলার হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলা মুগ্ধ নয়নে দেখতে দেখতে মিথিলার কদমে কদম মিলিয়ে শ্রাবণও চলতে শুরু করলো। তোরা কেউ কিছু খেয়াল করেছিস? আমি যেটা ভাবছি তুইও কি সেটাই ভাবছিস? নীলের কথায় শুধু মাথা ঝাঁকে এক প্রকার উত্তর দিল সবাই। ক্লাসের উদ্দেশ্যে কক্ষের দিকে যাচ্ছিল সবাই, কিন্তু শ্রাবণ দাঁড়ার বলে কোথাও একটা চলে যায়। এদিকে ক্লাসের দেরি হয়ে যাচ্ছে, তার উপর আবার শ্রাবণও আসছে না। তাই নীল, রোদ এবং অভি মিলে শ্রাবণকে খুঁজতে বের হলেই ফার্স্ট ফ্লোরে এসে শ্রাবণ আর মিথিলাকে একসাথে দেখে নেয় এবং তাদের কথোপকথন সব কিছু শুনে নেয়, যেটা মিথিলা বা শ্রাবণ কেউ লক্ষ্য করেনি। লক্ষ্য করলেও শ্রাবণে কিছু এসে যেত কিনা জানা নেই, তবে মিথিলা লজ্জায় মিয়ে যেত। আমার তো ভাই বিশ্বাস হচ্ছে না শেষ পর্যন্ত কিনা শ্রাবণ আমাদের সাথে বেমানি করলো। আজকে কি মজা দেখাচ্ছি। কথাটা বলে সবাই আবার ক্লাসের দিকে চলে যায়। এই অহনা, তোর কি হয়েছে রে? আজ বেশ কয়েকদিন ধরে তোকে কেমন আনমনা লাগছে। কই কিছু না তো, আমি একদম ঠিক আছি। মুচকি হেসে উত্তর দিল অহনা, কিন্তু এই হাসিতে কোনো প্রাণ নেই, আছে শুধু উদাসীনতা, বিষণ্ণতা আর কিছু না বলা অভিমান। কিছু হয়নি বলছিস, কিন্তু আমরা তো সবাই বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি তুই কেমন মনমরা হয়ে থাকিস। ক্লাস শেষে কলেজের মাঠে বসেছিল অহনা সহ তার পুরো ফ্রেন্ড সার্কেল। প্রথম ক্লাস শেষ হয়ে গেছে, দ্বিতীয় ক্লাস শুরু হতে দেরি হবে বলে সবাই মাঠে বসে আড্ডা দিচ্ছিল। সবাই মিলে আড্ডা দিলেও সেখানে নীরব দর্শক হিসেবে ভূমিকা পালন করছিল অহনা। সবাই সেটা লক্ষ্য করেছে, সাথে এটাও লক্ষ্য করেছিল যে অহনা ঠিকভাবে কারোর সাথে কথা বলে না, কিছু বলে হ্যাঁ না বলেই শেষ। আজকেও যখন উদাসীন হয়ে বসেছিল তখন আর কেউ চুপ করে থাকতে পারছিল না, তাই তো দিয়া কথাগুলো বলো। আমার এখানে আর ভালো লাগছে না, আমি ক্লাসে চলে যাচ্ছি। সবাইকে রেখেই সেখান থেকে চলে গেল অহনা। সে কি করে বলবে তার কি হয়েছে? সে নিজেই তো জানে না তার কি হয়েছে। সে কি করে তাদের প্রশ্নের উত্তর দিবে? তার মনে যে এখন শুধু সেই মানুষটি বিচরণ চলছে, না চাইতেও উদাসীনতা, বিষণ্ণতা তাকে গ্রাস করে নিচ্ছে। পাষণ্ড মনের অধিকারী মানুষটিও একটি বারের জন্য তার সাথে কথা বলল না। চলে যাওয়ার পরের দিনই মায়ের সাথে তার ফোন আলাপ হয়েছে। একে একে মা, বাবা, আপুই সবার সাথে কথা বলেছে, কিন্তু একটাবার তার সাথে কথা বলেনি, যার ফলস্বরূপ সে অভিমান করেছে। সাথে এটাও ঠিক করেছে আজকে গিয়ে মাকে বলবে তাদের বাড়িতে আর কখনো যেন এই মানব না আসে। কেন সে তাদের বাড়িতে আসবে যেখানে তার সাথে কথা বলে না? এত বড় মানুষকে দেখেও না দেখার মতো করে এড়িয়ে গেল। আর মা যদি রাজি না হয় তাহলে সে নিজেই বাড়ি থেকে বের হয়ে চলে যাবে, তাও ওই মানবের সাথে একই ছাদের নিচে থাকবে না, মানে থাকবে না। এই তুমি কি জানো তোমাদের ফ্রেন্ড তোমাদের না জেনে প্রেম করছে?
ভার্সিটির ছুটির শেষে গেট দিয়ে সবে মাত্র বের হয়েছিল সায়নী, কিন্তু গেটের কাছে আসতেই পিছন থেকে কেউ কথাগুলো বলে সেখানেই তার পা জোড়া থেমে যায়। পেছনে ফিরে তাকায়, পিছনে মানুষটিকে দেখা মাত্রই বিরক্তিতে কপালে ভাঁজ পড়ে যায়। এই একটা মানুষকে দেখলে শুধু বিরক্ত লাগে। জি। বলছি তোমার বান্ধবী যে প্রেম করছে সেটা জানো? কি পাগলের প্রলাপ বকে যাচ্ছেন? জানবো না কেন? আর আপনি নিজেও তো জানেন পৃথি আর রোদ ভাইয়ের কথা। তাহলে আবার আমাকে নতুন করে বলার কি আছে? তুমি রোদ আর তিথির কথা বলছো? তা নয়তো কি? ভাঁজ করা কপালে আরও ভাঁজ পড়ে গেল অভির কথা শুনে। সায়নীর তাকানো দেখে অভি দীর্ঘশ্বাস ফেলে একে একে সব কিছু খুলে বলে। সব কিছু শুনে কিছু সময় সেখানেই থ হয়ে দাঁড়িয়ে থাকে সায়নী। আরে ধুর মিয়া, এটা আপনাদের বুঝতে ভুল হয়েছে। দুজন মানুষ এসে কথা বললেই প্রেম করে নাকি? আপনি আসলেই একটা মাথা মোটা। আরে আমার কথাগুলো একটু শোনো, গভীরভাবে ভেবে দেখো। শ্রাবণ কতটা উত্তেজিত হয়ে গেছিল যখন মিথিলাকে আমরা খুঁজে পাচ্ছিলাম না। আবার আজকেও কীভাবে কথা বলছিল। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো শ্রাবণ আমাদের কাউকে ওই আশ্রমে নিয়ে যেতে চায় না। সেখানে মিথিলা এক কথায় রাজি হয়ে গেল। ব্যাপারটা কেমন লাগছে না? এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলো অভি। এদিকে সায়নী যেন এসব কথা কিছুতেই বিশ্বাস করতে পারছে না। এই, আপনার খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই? হ্যাঁ, সারাক্ষণ শুধু কে কি করলো সেটা নিয়ে থাকা আর আমাকে বিরক্ত করা মাথা মোটা লোক একটা। কথাটা বলেই হাঁটতে শুরু করলো সায়নী। এই তুমি আমাকে সেই কখন থেকে মাথা মোটা বলে যাচ্ছ কেন? আমি মাথা মোটা নাকি তুমি মাথা মোটা? সায়নীর পেছনে যেতে বলল অভি। হ্যাঁ, আপনি একটা মাথা মোটা লোক। একটা সামান্য বিষয় নিয়ে কি শুরু করেছেন? সায়নীর কথার মাঝে একটা রিক্সা চলে আসতেই সেটা থামিয়ে উঠে পড়ল। সায়নীর সাথে অভিও উঠে বসলে ভুরু নাচিয়ে অভির দিকে তাকে জানতে চায়, কি হচ্ছে? আমিও আজকে তোমার সাথে যাব। আমাকে মাথা মোটা বলার শাস্তি। কথাটা বলেই দাঁত কেলিয়ে হেসে দিল অভি। এখন নিজের বোকামির জন্য নিজের কপাল নিজের চাপড়াতে ইচ্ছে করছে। কেন যেন বুঝে এই পাগলের সাথে লাগতে গেল। ইচ্ছে করছে রিক্সা থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতে, কিন্তু এখন সে এইটা করতে পারবে না। বিরক্ত সহিত অভির দিকে তাকিয়ে ফিচেল হাসলো সায়নী। ভাইয়া, আজকে কিন্তু আমরা সবাই অনেক মজা করব, অনেক খেলা খেলবো। তুমিও কিন্তু আমাদের সাথে খেলবে, আর ওই মিষ্টি আপুও খেলবে। ঘন্টা দুয়েক আগে মিথিলা আর শ্রাবণ সেই আশ্রমে এসেছে। মিথিলা আশ্রমের বাচ্চাদের সাথে গল্প করছে, আর তাদের থেকে কয়েক হাত দূরে শ্রাবণ সব কিছু দেখছিল। কথাগুলো বলল শ্রাবণকে। সে খুশি হয়। এক হাঁটু গেড়ে বসে ছেলেটির সামনে, এক পা হাঁটু গেড়ে বসে ছেলেটির সামনে। ঠিক আছে, আজকে আমরা সবাই মিলে অনেক আনন্দ করব। শ্রাবণের কথা শুনে ছেলেটি শ্রাবণের গালে চুমু দিয়ে চলে যায়। মিষ্টি মিষ্টি বাচ্চাদের সাথে থাকলে নিমিষে সব ক্লান্তি দূর হয়ে যায়। মিথিলা ঠিক তাকে শান্ত করার জন্য এই জায়গায় আসার বায়না ধরেছিল। মেয়েটার মাঝে সত্যি এক আলাদা টান আছে, যেটা তাকে খুব করে তার উপর দুর্বল করে দেয়। শ্রাবণ, চলুন তো আমার সাথে। নিজের ভাবনার মাঝেই সে চিরচেনা কণ্ঠ কর্ণপাত হতে সেদিকে ফিরে তাকায়। মেয়েটাকে এখন একটু বেশি খুশি খুশি লাগছে। এই আশ্রমে এসে বাচ্চাদের সাথে একদম মিশে গেছে, আপন করে নিয়েছে। সাথে আশ্রমের বাচ্চারাও মিশে গেছে। বলো, কোথায় যেতে হবে? এখানেই আমরা সবাই কানামাছি খেলবো, আর আপনি আমাদের চোর হবেন, মানে আপনার চোখে কাপড় বেঁধে দিব। কথাগুলো বলে শ্রাবণের হাত ধরে নিজেই নিয়ে চলল সবার মাঝে। শ্রাবণ আজকাল মনে মনে ভাবতে থাকে, এই মেয়ের হঠাৎ করে হলোটা কি? এই মেয়ে তার সাথে ভালো করে কথা বলতে পারতো না, এখন কিনা তার হাত ধরে। আজকাল মিথিলার এমন কাণ্ডে যেন অবাক হওয়া ভুলে গেছে শ্রাবণ। এই মেয়ে আগেই ঠিক ছিল। এই বলুন, এখানে কয়টা আঙ্গুল আছে? হ্যাঁ। শ্রাবণের ভাবনার মাঝেই কখন যে মিথিলা তার চোখে কাপড় বেঁধে দিয়েছে সে খেয়াল নেই। মিথিলার কথাই ভাবনার জগৎ থেকে বের হয়ে আসলো। মিথিলার প্রশ্ন বুঝতে পারে না। বলছি এখানে কয়টা আঙ্গুল আছে? আমি তো কিছুই দেখতে পারছি না, তাহলে কি করে বলবো এখানে কয়টা আঙ্গুল? সত্যি বলছেন? কিছু দেখা যাচ্ছে না? আপনি আবার চিটিং করছেন না তো? আরে বাবা না। মিথিলার কথা শেষ হতেই শ্রাবণকে ঘুরিয়ে দিয়ে এক জায়গায় দাঁড় করিয়ে দেয়, এবং শ্রাবণের আশপাশ থেকে সবাই শ্রাবণকে ছুঁয়ে দিচ্ছে। শহর ঘুরে বেড়ানো ফন্দি করছো? ঝগড়াটি রানী, তোমাকে কিছু বলছি।
এবারও সায়নীর কোনো ভাবান্তর না পেয়ে সায়নীর কান থেকে হেডফোন খুলে নিল। এই, আপনি আমার হেডফোন নিলেন কেন? আমি তোমার সাথে সেই কখন থেকে কথা বলে যাচ্ছি, আর তুমি আমার কথা না শুনে বসে বসে গান শুনে যাচ্ছ। রিক্সায় ওঠার মিনিট খানেক পরেই কানে হেডফোন লাগিয়ে গান শুনতে ব্যস্ত হয়ে পড়ে। অভির কথা শুনতে পারল না সায়নী। সমস্যা কি আপনার? আপনি ইচ্ছে করে আমার রিক্সায় চড়ে বসলেন, আবার আমার হেডফোনে নিয়ে নিলেন। অভির কথা এড়িয়ে গিয়ে কথাগুলো বলে এক প্রকার ছিনিয়ে হেডফোন নিয়ে নিল। আমি তোমাকে কি বলছি তুমি শুনেছো? আপনি কি বলেছেন তার জেনে আমি কি করব? এইটা বলে আবারও কানে হেডফোন গুঁজে নিল। এতে যেন অভি একটু অপমান বোধ করলো। কত বড় বিয়াদব! পাশে আমি সিনিয়র বসে আছি আর সে আমাকে ইগনোর করে চলেছে। কই একটু রিক্সা দাঁড় করিয়ে সমাধান করবে, তা না করে কি করে ইগনোর করে যাচ্ছে দেখো। এখানকার মেয়েদের মিনিমাম ভদ্রতা নেই, আর এই মেয়ের মাঝে একদমই নেই। এই মেয়ে তো শুধু পারে ঝগড়া করতে। উফ, আমি তো ভুলে গেছিলাম এই মেয়ে শুধু ঝগড়া নয়, সাথে একটা কিপটে। কথাটা বলে সায়নীর দিকে ফিরতে একটা শুকনো ঢোক গিলে নিল। আসলে সায়নী অভির থেকে হেডফোন নিয়ে কানে দিল, গান প্লে করেনি, যার ফলস্বরূপ সায়নী অভির সব কথা শুনে নেয়। কিন্তু অভি তো সেদিকে খেয়াল ছিল না, সে তো নিজের মতো করে বলে চলেছিল। কিন্তু এবার তো তার খবর এমনি করেই ছাড়বে মনে হচ্ছে। তুমি এভাবে তাকিয়ে আছো কেন? কথাটা বলে অভি হি হি করে হেসে দিল। এতে যেন সায়নীর রাগের মাত্রা হুড়মুড় করে বেড়ে গেল। আপনি কি বলেছিলেন? আবার রিপিট করুন তো। দাঁতে দাঁত চেপে কথাগুলো বলল সায়নী, যা দেখে আবারও শুকনো ঢোক গিলে নিল। কিছু না তো, তুমি গান শোনো আর আমি চারদিক দেখছি, প্রকৃতি দেখছি। ইউনো না আমি প্রকৃতি কতটা পছন্দ করি। আমি অভদ্র, আমি কিপটে, তাই না? অভির কথার প্রেক্ষিতে আবারও দাঁতে দাঁত চেপে কথাগুলো বলল সায়নী। কে বলেছে তুমি অভদ্র কিপটে? কই আমি তো কিছু শুনি নাই। রিক্সা থেকে নামুন। না, হ্যাঁ, এক্ষুনি রিক্সা থেকে নামুন বলছি। তুমি আমার সাথে এমন করতে পারো না। আমি তোমাকে প্রথম ভালো করেই জিজ্ঞেস করেছিলাম, কিন্তু তুমি তো আমার কথা না শুনে গান শোনাতে ব্যস্ত ছিলে। সায়নীর কথার উত্তরে অভি কিছু বলার আগেই রিক্সা চালক উক্ত কথাগুলো বলে উঠল। ঠিক কথা বলেছেন ভাই, এই আপনার আপা বুঝে একটু বেশি, তাই দেখেন না কেমন তেতে উঠে। কথাটা বলে সায়নীর দিকে তাকালে, সায়নীর চোখ গরম করে তাকালে অভি নিজের সামনে দাঁত বের করে হেসে দেয়। এখন ইচ্ছে করছে আপনাকে ধাক্কা দিয়ে রিক্সা থেকে ফেলে দিই। গলাস্বর কিছুটা নামিয়ে দাঁতে দাঁত চেপে বলল সায়নী। এতে করে অভির কিছু গেল এলো বলে মনে হলো না। সে আপন মনে চারপাশ দেখতে মনোনিবেশ করলো। দুপুরের আহারের পর সবাই আশ্রমের বট গাছের নিচে বসে আড্ডা দিচ্ছিল। আড্ডা কম কি গেম খেলা যায় সে নিয়ে আলোচনা করছে সবাই। আচ্ছা চলো আমরা সবাই লুডো খেলি। এই না না না, লুডো তো সবাই একসাথে খেলতে পারবো না, তাহলে কি খেলা যায় বলো তো? আমার মাথায় কোনো আইডিয়া আসছে না মিষ্টি, তুমি কিছু একটা ভাবো। মিথিলার কথা শুনে 5 বছরের মেয়ে মিষ্টি গালে হাত দিয়ে একটু ভাবুক হয়ে ভাবতে লাগলো কিছু একটা। আইডিয়া? হঠাৎ করে নিয়াজের কথায় সবাই চমকে ওর দিকে তাকায়। তুই এভাবে চিল্লাপাল্লা করছিস কেন? আমরা কি কানে শুনতে পাই না? আস্তে কথা বল। কথা বলে নিয়াজের পিঠে দুম করে একটা কিল বসিয়ে দিল তাহনা। যদিও কিল বেশি জুড়ে ছিল না, তবু নিয়াজ কাদো কাদো ফেস করে বলল, তানহা তুমি আমাকে মারলে কেন? যাও, আমি আর কিছু বলবো না। কথাটা বলে গাল ফুলে অন্য পাশ ফিরে মুখ করে বসে রইল। এদিকে এদের এমন ঝগড়াঝাটি দেখে মিথিলা, সায়নী আর অভি কথা মনে পড়ে গেল। সায়নী আর অভিও এমন ঝগড়া করে। এদের কথা মনে হতে ঠোঁটে মিষ্টি হাসি নিয়ে নিয়াজকে কোলে তুলে নিল মিথিলা। নিয়াজ রাগ করেছে বুঝি। এই দেখো আপু আমার জন্য কি নিয়ে এসছে, চকলেট। কথাটা শুনে নিয়াজ একবার চকলেটের দিকে তাকালে আবার আগের মতো বসে থাকে, যেটা দেখে মিথিলা ঠোঁট টিপে হেসে আবার গলা খাকারি দিয়ে বলে, আচ্ছা নিয়াজ যখন চকলেট খাবে না, তাহলে আমি বরং এই চকলেটগুলো তানহা, মিষ্টি, পরি এদের দিয়ে দিই। হ্যাঁ আমি বরং তাই করি, সবাইকে এগুলো দিয়ে দিই। এই চকলেট শুধু নিয়াজ খাবে, আর কাউকে দিবে না। আমার চকলেট এগুলো, তানহা, মিষ্টি, পরি কাউকে দিবে না। মিথিলার হাত থেকে চকলেটগুলো নিয়ে খেতে খেতে বলল নিয়াজ, যেটা দেখে মিথিলার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল।
এই নিয়াজ ভাইয়া, আমাকে একটা চকলেট দাও না, আমি একটু চকলেট খাই। ঠোঁট উল্টে নিয়াজের দিকে তাকিয়ে বলল মিষ্টি, যেটা শুনে নিয়াজ ভেঙচি কেটে আবারও অন্য পাশ ফিরে খেতে শুরু করলো। তুমি অনেক ভালো আপু, তোমাকে অনেক 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 ধন্যবাদ। আমরা তোমাকে অনেক ভালোবাসি আপু। সবাইকে চকলেট দিতেই মিষ্টি মিথিলার গলা জড়িয়ে ধরে বলতে বলতে গালে টুপ করে চুমু খেয়ে নিল। তোমরা অনেক ভালো আর মিষ্টি, আমিও তোমাদের অনেক ভালোবাসি। কথাটা বলে মিথিলাও মিষ্টির গালে চুমু খেলো। তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছি আবার। তাকে ছুবো ছুবো ভাবছি, ফের ছুঁয়ে পালাচ্ছি, ফের তাকে ছুতে যাচ্ছি আবার। গানটুকু কর্ণপাত হতেই অদূরে দৃষ্টিপাত করতেই শ্রাবণকে দেখলো মিথিলা হাতে গিটার নিয়ে সুর তুলে গানটা গাচ্ছে। শ্রাবণের গান শুনে সব বাচ্চারা মিথিলার কাছ থেকে দৌড়ে শ্রাবণের কাছে চলে গেল। মিথিলা সেদিকে তাকিয়ে আবার গান শুনতে মনোনিবেশ করে এবং নিজেও গুনগুন করতে থাকে। অভিমান পিছু না, তাকে পিছু ফেরা, তার কানে না যায় পিছুটা আমার। তাকে ছুঁয়ে স্বপ্ন বুনছি আবার। তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছি আবার। এত সময় চোখ বন্ধ করে গানটি গাইছিল শ্রাবণ। গানটা শেষ হতেই সব বাচ্চারা করতালি দিতে শুরু করে, আর এতে নিজের আখিদয় খুলে সামনে তাকাতে মিথিলাকে দেখতে পায়। সেও একমনে শ্রাবণের দিকে তাকিয়ে আছে। শ্রাবণ মিথিলার দৃষ্টি দেখে ঠোঁটে চেপে হাসি থামিয়ে সবার সাথে কথা বলতে শুরু করে। মাঝে মাঝে আর চোখে মিথিলাকে দেখে নিচ্ছে, যদিও তত সময়ে মিথিলা নিজের দৃষ্টি সংযত করে নিয়েছে। মাঝে মাঝে শ্রাবণের সাথে চোখে চোখ পড়ে যাচ্ছে, আর মিথিলা লজ্জা পাচ্ছে, যেটা দূর থেকে শ্রাবণ উপভোগ করছে। আপনি অনেক সুন্দর গান গাইতে পারেন শ্রাবণ। কথাটা শুনে একবার মিথিলার দিকে তাকিয়ে একটু হেসে আবার আনমনে সামনের দিকে তাকিয়ে হাঁটতে লাগলো শ্রাবণ। আমি যদি আগে জানতাম তাহলে রোজ আপনার কাছে যেতাম গান শুনতে। আমি কতটা ভালো গান গাইতে পারি আমি তা জানি না, তবে তুমি চাইলে রোজ আসতে পারো, আমি ভাঙা গলায় তোমাকে গান শোনাবো। তাহলে তো যাওয়া যায়। আশ্রম থেকে বের হয়ে একটু চারপাশ ঘুরে দেখতে বের হয়েছে শ্রাবণ আর মিথিলা। গান গাওয়ার পরই বের হয়ে আসে, যার জন্য তখন কিছু বলতে পারেনি বলে এখন বলে দিল। মিথিলা। বলুন। চোখ ভর্তি কৌতূহল নিয়ে শ্রাবণের দিকে তাকায় মিথিলা। কিছু না। কথাটা শুনে মিথিলার মুখ হা হয়ে গেল। সে কি আশা করছিল আর শ্রাবণ কি বলল? কিছু না। চোখ দুটো বড় বড় করে শ্রাবণের দিকে তাকিয়ে বলল মিথিলা। কিছু না তো কেন, কিছু কি বলার ছিল? আপনি যেইভাবে ডেকে উঠলেন আমি ভাবলাম কি না কি হলো। আচ্ছা এখন চলো, আমাদের ফেরা উচিত। আকাশের অবস্থা ভালো না, মেঘ করেছে, যে কোনো সময় বৃষ্টি শুরু হবে, চলো তাড়াতাড়ি। কথাটা বলে মিথিলার হাত ধরে নিয়ে আবারও আশ্রমের দিকে হাঁটা ধরল। মা, একটু ওই বাড়িতে ফোন দাও না, আমি একটু সবার সাথে কথা বলবো। অহনার মুখে এমন কথা শুনে মিসেস তনয় শেখ মেয়েকে একবার ভালো করে দেখে নিলেন। মেয়ের কথা বুঝতে না পেরে কপাল কুঁচকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে অহনা কি মিন করেছে, কিন্তু তাও বুঝতে পারল না। ওই বাড়িতে মানে? মায়ের কথাই জিভ কাটলো অহনা। বেফাস কি বলে দিয়েছে, এখন কি বলবে তার মাকে? কি রে, কিছু বলেছি? উত্তর দিচ্ছিস না কেন? মায়ের ডাকে চমকে উঠে মায়ের দিকে তাকিয়ে মেকি হেসে উঠল। তোমার বাপের বাড়িতে ফোন দিতে বলেছি গো। নানুকে দেখি না কতদিন ধরে। ওই বাড়ি থেকে কাউকে বলবে নানুকে কেউ আমাদের বাড়িতে যাতে দিয়ে যায়। হ্যাঁ,
মা আমাদের বাড়িতে আসেন না অনেক দিন হলো। দাঁড়া, এখনই আমি ওই বাড়িতে ফোন করে বলছি মাকে যেন আমাদের বাড়িতে নিয়ে আসে। কথাটা বলে মিসেস তনয়া শেখ ফোন করলেন নিজের ভাইকে। কয়েকবার রিং হতেই পাশ থেকে কেউ একজন রিসিভ করতেই মিসেস তনয়া শেখ সালাম বিনিময় করে বলেন তার মাকে যেন তাদের বাড়িতে রেখে যায়। ওপাশ থেকে কি বলল সেটা অহনা শুনতে না পারলেও মায়ের ঠোঁটের কোণে হাসি দেখা গেল। এর মানে নানু আসবে। নানু আসবে মা, আর মামা নিয়ে আসবে নিশ্চয়ই। মিসেস তনয়া শেখ ফোন রাখতেই প্রশ্ন করলো অহনা, যদিও সে জানে মামা আসবে না। নানুকে কেউ নিয়ে আসলে শুধু রাহাত ভাইয়া নিয়ে আসবে, অন্য কেউ না। তোর মামা কবে আমাদের বাড়িতে তোর নানুকে নিয়ে এসেছে? রাহাত ছাড়া অন্য কেউ আছে নাকি ওই বাড়িতে? ছেলেটা আমার একটুও এক জায়গায় স্থির থাকতে পারে না। আমি তো জানি মা, রাহাত ভাইয়া ছাড়া আর কেউ আসবে না, তাই তো তোমাকে এই কথা বলা। এবার তুমি কোথায় যাবে মিস্টার করলার জুস? সেই তো আমার সামনে আসতেই হবে। একবার আসো, তারপর আমিও তোমাকে দেখাচ্ছি এই অহনা কি। কথাগুলো মনে মনে ভেবে ড্রয়িং রুম থেকে নিজের রুমে দিকে চলে গেল। আর মিসেস তনয়া শেখ নিজেই বক বক করতে লাগলো। এই যে মিস, শুনছেন? আরে এই মিস ব্ল্যাক ড্রেস। এবার যেন সচল পা জোড়া থেমে গেল শ্রাবণীর। আশেপাশে ভালো করে তাকিয়ে দেখলো আর কেউ ব্ল্যাক ড্রেস পরে আছে কিনা, কিন্তু দুর্ভাগ্যবশত কেউ আর ব্ল্যাক ড্রেস পরে নেই। তাই কোন দিক থেকে ডেকে উঠল সেই উৎস খুঁজতেই দেখতে পেল তার ডান দিক থেকে একটি অচেনা যুবক তার দিকে এগিয়ে আসছে। আপনাকে সেই কখন থেকে ডেকে যাচ্ছি আমি, আর আপনি শুনতেই পারছেন না? শ্রাবণীর সামনে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে কথাগুলো বলল সেই যুবক। আমাকে? কিন্তু কেন? আর আপনি কে? আরে আগে এত প্রশ্ন না করে আমাকে আগে পানি দিন খাওয়ার জন্য। যুবকটির কথা শুনে তড়িঘড়ি করে ব্যাগ থেকে পানির বোতল বের করে যুবকটির সামনে এগিয়ে দেয়। ধন্যবাদ। এবার করুন আপনার সব প্রশ্ন, আমি উত্তর দিচ্ছি। আমি কে সেটা পরে বলছি, আগে কেন ডেকেছি সেটা বলছি। যুবকটির এমন কথাই কপাল কুঁচকে যায় শ্রাবণী। কপালে ভাঁজ নেই, আবার যুবকটির দিকে তাকিয়ে রইল তার কথা শুনতে। আপনি নিজের ব্যাগ ভুলে আমার ব্যাগ নিয়ে চলে এসেছেন মিস। এইটা আপনার ব্যাগ, আর আপনার হাতের ওই ব্যাগ আমার। কথাটা বলে নিজের হাতের ব্যাগ উঁচু করে দেখিয়ে বলল যুবকটি। আর আমি আদিল মাহমুদ। নিজের নামটা বেশ ভাবের সাথে বলল আদিল। কথাটা বলে আদিলের দিকে ব্যাগগুলো এগিয়ে দিল শ্রাবণী। সমস্যা নেই, আমি বুঝতে পেরেছি। কথাটা বলে নিজের ব্যাগ এক হাতে নিয়ে অন্য হাত দিয়ে শ্রাবণী ব্যাগগুলো দিয়ে দেয়। কথাটা বলে শ্রাবণী তাড়াতাড়ি করে মল থেকে বের হয়ে গেল। কথাটা বলে আদিলও মল থেকে বেরিয়ে যায়। কি হতে চলেছে শ্রাবণীর জীবনে? তার জীবনেও কি ফাগুনের হাওয়া এসে দোল খাবে, নাকি আদিলের এক পাখি ভাবে ভালোবেসে যেতে হবে শ্রাবণীকে? এখন কি হবে শ্রাবণ? আমরা বাড়ি ফিরবো কি করে? আমাকে বলছো কেন? আমি কি বলেছিলাম আরো দেরি করতে? এই একদম আমার সাথে রাগ দেখাবেন না, বলে দিচ্ছি। আমি কি ইচ্ছে করে দেরি করেছি? আপনি তো নিজের চোখে দেখেছেন বাচ্চারা আমাকে আসতে দিতে চেয়েছিল না। এখন আপনি আমাকে বলছেন আমি দেরি করেছি? আচ্ছা আমার মা, আমার ভুল হয়েছে, আমি ক্ষমা চাচ্ছি। এখন চুপচাপ বসে থাকো আর আমাকে একটু ভাবতে দাও কি করে ফেরা যায়। কথাটা বলে শ্রাবণী অভিকে ফোন দিতে লাগলো, কিন্তু অভি ফোন রিসিভ করছে না। আকাশ মেঘাচ্ছন্ন দেখে তাড়াতাড়ি করে শ্রাবণ মিথিলাকে নিয়ে আশ্রমে চলে আসে। নিজের যাওয়া নিয়ে চিন্তিত নয় শ্রাবণ, তার চিন্তা মিথিলাকে নিয়ে। তাই আশ্রমের সবার থেকে বিদায় নিয়ে বের হতে গিয়েও বাচ্চারা মিথিলার চলে যাওয়া নিয়ে মন খারাপ করছিল। পরি আর নিয়াজ পালে তো কান্না শুরু করে দেয়। তাই আশ্রমের মাতার আর একটু সময় থেকে যাওয়ার জন্য বলছিল। এতে শ্রাবণ বা মিথিলা মুখের ওপর না করতে পারেনি। সেখানে আরও কিছু সময় থেকে তারপর তার নিজেদের গন্তব্য ফেরার উদ্দেশ্যে বের হয়ে যায়। কিন্তু মাঝ রাস্তায় আসার পর গাড়ি বন্ধ হয়ে যায় এবং সাথে প্রবল বৃষ্টি। গাড়ি স্টার্ট দিলেও গাড়ি স্টার্ট হচ্ছিল না। তারপর থেকেই তারা গাড়িতে বসে আছে। বৃষ্টির জন্য গাড়ি থেকে নেমে একটু গাড়ি না চেক করতে পারছে না, আর না তো কোনো গাড়ি দাঁড় করাতে পারছে। এদিকে অভি নীল রোদ কাউকে ফোন দিয়ে পাচ্ছে না। বিরক্তিতে
চোখ মুখ কুঁচকে গেছে, সাথে নিজের বন্ধুদের উপর রাগ হচ্ছে। একবার তোদের হাতের কাছে পাই, তারপর তোদের এক একটাকে ব্যস্ততা শেখাচ্ছি। কথাটা বলে পাশ ফিরতে দেখে মিথিলা নেই। এতে কিছুটা ঘাবড়ে যায়। এই বৃষ্টির সময় এই মেয়ে কোথায় চলে গেল? উল্টাপাল্টা কিছু হয়ে গেলে তখন তার মা বাবাকে কি বলবে সে? বৃষ্টি মাথায় নিয়ে তাড়াতাড়ি করে নিজেও গাড়ি থেকে বের হয়ে যায় শ্রাবণ। গাড়ি থেকে বের হয়ে একটু সামনে যেতেই সেখানে স্থির হয়ে গেল শ্রাবণ। পা জোড়া মনে হচ্ছে কেউ মাটির সাথে চেপে ধরে রেখেছে। প্রথম দিনে সেই অনুভূতিগুলো যেন মাথার চাড়া দিয়ে উঠছে। অদ্ভুত কিছু হচ্ছে, মনে সাড়া দিচ্ছে। ইচ্ছে করছে মিথিলার সাথে বৃষ্টিতে ভিজে যেতে, বৃষ্টির পানির ছিটে সারা মুখে ছড়িয়ে দিতে। অদূরে বৃষ্টিতে ভিজে চলেছে মিথিলা। শ্রাবণ যখন উপায় খুঁজতে ব্যস্ত ছিল, তখন সেই সময় গাড়ি থেকে নেমে বৃষ্টিতে ভিজতে শুরু করে দিয়েছে সে। দু হাতের আঁচলে পানি নিয়ে সেটা উপরের দিকে ছুঁড়ে দিচ্ছে, আর সেই পানি ছিটে সাথে বৃষ্টির ফোঁটা এসে পড়ছে মিথিলার সারা মুখ জুড়ে। এতে যেন তার খুশির শেষ নেই। সে বৃষ্টির সাথে তাল মিলিয়ে নাচছে, খেলছে। মনে হচ্ছে ছোট্ট একটা বাচ্চা অতীতেও কিছু পেয়ে গেছে, যার জন্য সে এমন করছে। মিথিলার এমন বাচ্চামো অদূরে দাঁড়িয়ে উপভোগ করছে শ্রাবণ। দু চোখ ভরে দেখছে এক বৃষ্টি কন্যাকে। হঠাৎ দূরে কোথাও বজ্রপাত হতেই নিজের চিন্তা থেকে বের হয় শ্রাবণ। মিথিলার দিকে তাকিয়ে চোখ মুখ শক্ত করে চারপাশ দেখে নিল। সন্ধ্যা হয়ে যাওয়ায় এবং সাথে বৃষ্টির জন্য মনে হচ্ছে অনেক রাত হয়ে গিয়েছে, যার জন্য কেউ আর কোনো দিকে তাকাচ্ছে না। তাদের নিজ নিজ বাস স্থানে ফেরার জন্য মরিয়া হয়ে উঠেছে। চারিদিকে তাকিয়ে এবার মিথিলার দিকে তাকিয়ে সামনে অগ্রসর হয়ে হাঁটা ধরে দ্রুত কদমে মিথিলার নিকট চলে যায়। নিজ আপন মনে বৃষ্টিতে ভিজছিল মিথিলা। যারা বৃষ্টিপ্রেমী তারা একটু বৃষ্টি দেখলেই নিজেকে আর সামলাতে পারে না। সেই বৃষ্টি রাত দুটোই হোক বা ভোর 5টায়, তাদের বৃষ্টিতে ভিজতে হবে মানে হবেই। মিথিলাও সেই কাতারের লোক। হালকা বৃষ্টি দেখলেই সে মরিয়া হয়ে পড়ে বৃষ্টি বিলাস করতে। এখনও তাই, যদিও সে অনেক সময় নিয়ে বসেছিল। একটু ছুতো পেতেই সে গাড়ি থেকে বের হয়ে বৃষ্টি বিলাস করতে শুরু করেছে। কিন্তু তার এই সুখ কারোর হয়তো সহ্য হলো না, তাই তো তার টেনে ধরেছে। হঠাৎ করে কেউ হাত ধরায় রেগে যায়। রেগে কিছু বলতে গিয়ে সামনের মানুষটিকে দেখে চুপ করে গেল, সাথে ভয়ও কাজ করতে শুরু করেছে। এখন কি শ্রাবণ তাকে বকবে নাকি থাপ্পড় দিবে? কিন্তু এমন কিছু হলো না। এভাবে আর ভিজতে হবে না, গাড়িতে গিয়ে বসো, আরও ভিজলে জ্বর চলে আসবে। শ্রাবণের গলার আওয়াজ শুনে সারা শরীর কেঁপে উঠল। এত ঠান্ডাভাবে কথা বলছি কেন শ্রাবণ? সে তো ভেবেছিল শ্রাবণ অল্প হলেও বকাঝোকা করবে, কিন্তু না, সে খুব নরমভাবে তাকে গাড়িতে যেতে বলছে। কি হলো, এভাবে দাঁড়িয়ে আছো কেন? গাড়িতে গিয়ে বসো। আবার শ্রাবণের কথায় ভাবনা সূত্র ছিঁড়ে বের হয়ে তাড়াতাড়ি করে গাড়ির দিকে চলে যায়। তুমি আমাকে দিনকে দিন এভাবে বেসামাল না করলেও পারো বৃষ্টিময়ী। তোমাকে ছাড়া থাকাটা কতটা কষ্টদায়ক সেটা যদি তুমি একটু বুঝতে। মনে মনে কথাগুলো বলে নিজেও গাড়ি থেকে চলে গেল। বেটা, তোরে কখন থেকে ফোন করছি দেখেছিস? আমি একটা ঠিকানা দিচ্ছি, তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে চলে আয়। আরে ভাই, রেগে যাচ্ছিস কেন? ফোনটা সাইলেন্ট রাখা ছিল তাই শুনতে পাইনি। আচ্ছা তুই টেক্সট করে দে। ঠিক আছে। কথাটা বলেই কল কেটে দিল শ্রাবণ। গাড়িতে এসে বসে কিছু সময় পর ফোন দেয় নীল। নীলের কল কেটে দিয়ে মিথিলাকে কিছু বলতে গিয়েও থেমে গেল শ্রাবণ। বৃষ্টিতে ভেজার ফলে শরীরের সাথে জামা কাপড় লেপটে আছে, যার জন্য মিথিলার শরীরের ভাঁজ স্পষ্ট বোঝা যাচ্ছে। দৃষ্টি সংযত করে তাড়াতাড়ি গাড়ির ব্যাকসিট থেকে তার জ্যাকেট টেনে মিথিলার দিকে এগিয়ে দেয়। শ্রাবণের এহেন কাণ্ডে হক চুকিয়ে যায় মিথিলা। অবাক হয়ে তাকিয়ে রয় শ্রাবণের দিকে। সে বেকুবের মতো শুধু তাকিয়ে রইল শ্রাবণের দিকে। সে কি করবে বুঝতে পারছে না। মিথিলা থেকে কোনো সাড়া না পেয়ে সেদিকে তাকালে দেখতে পায় মিথিলা তার দিকে তাকিয়ে আছে। কি হয়েছে, এভাবে তাকিয়ে আছো কেন? এইটা নাও আর পরে নাও। শ্রাবণের কথা শুনে একবার নিচের দিকে তাকিয়ে তাড়াতাড়ি শ্রাবণের হাত থেকে জ্যাকেট নিয়ে পরে নিল। এত সময় নিজের দিকে খেয়াল না করলেও এখন তার বেশ লজ্জা করছে। ইচ্ছে করছে লজ্জে মাটির সাথে মিশে যেতে। কোনো কথা না বলে মাথা নিচু করে বসে রইল। নীল, আর মিনিট 10 পরে চলে আসবে, আর কোনো সমস্যা হবে না। কথাটা বলে শ্রাবণ নিজেও যেন বেকুব বনে গেল। সে মিথিলাকে নর্মাল করতে গিয়ে নিজেও আরও লজ্জে ফেলে দিয়ে সাথে নিজেও বোকা বনে গেল।
এখন কি করা যায়, কিভাবে মিথিলাকে নর্মাল করা যায়, এসব ভাবতে ভাবতে মিনিট 5 পেরিয়ে গেল। পরি আর নিয়াজ অনেক দুষ্টু, তাই না বলো? কীরকম সকলকে নাকানি চুবানি খাওয়ালো।